মোজাম্মেলকে একটা ছোট্ট ঘরে বসতে দেওয়া হয়েছে। সে দরদর করে ঘামছে। বাহিরে আজ ভীষণ গরম। ঘরে একটা এসি আছে কিন্তু এসি বন্ধ। মোজাম্মেল পকেট থেকে রুমাল বের করে নিজের কপাল মুছল। কপালটার দিকে তাকিয়ে সে ছোট্ট করে একটা হাসি দিল। সেখানে লাল সবুজ সুতা দিয়ে একটা গোলাপ ফুল সেলাই করা, নিচে লেখা পৃথিবীর সবচেয়ে ভালো মামার জন্য। রুমালটা তাকে দিয়েছে পদ্ম। প্রায় 10 বছর আগে পদ্ম যখন প্রথম সেলাই করা শিখে তখনই এটা সে বানিয়ে মামাকে দিয়েছিল। তখন থেকে এটাকে কখনো হাতছাড়া করেনি মোজাম্মেল। প্রতি 2 দিন পর পর গুঁড়ো সাবান দিয়ে এটা ধুয়ে দেয় সে। আসেন স্যার, আপনাকে ডাকছে। প্রিয়ন সেনের একটা ছেলে। মোজাম্মেল তাকায় তার দিকে। ছেলেটার বয়স অনেক কম, পুষ্প কুহুর বয়সী হবে। এই বয়সের একটা পড়াশোনা না করে কাজ করছে। মোজাম্মেলের খুব মায়া হয় তাকে দেখে। কি নাম তোমার বাবা? ছেলেটা দাঁড়িয়ে থাকলো কঠিন মুখ করে। মনে হয় তার আলাপচারিতা করার ইচ্ছে নেই। মোজাম্মেল হাসে। এরপর বলে, আচ্ছা আমি যাচ্ছি। তাহলে তোমার স্যারের রুমে। এই রুমটা ভীষণ বড়। ঘরটা একদম বরফ শীতল হয়ে আছে। গরমের মধ্যে থেকে এসে মোজাম্মেলের শরীরটা জড়িয়ে আসে। মনে হয় কিছুক্ষণ এখানে থাকলে সে ঘুমিয়েই যাবে। সামনের লোকটার দিকে তাকিয়ে মোজাম্মেল অবাক হয়ে যায়। সে ভেবেছিল এত বড় লোক মানুষ, কোটিপতি, হয়তো বয়স্ক কোনো হোমরা চোমরা কেউ হবে। কিন্তু লোকটাকে দেখে কে বলবে এইটুকু বয়সে টাকার পাহাড় বানিয়ে বসে আছে। বয়স 40 কিনা হবে সন্দেহ। বেটে খাটো শ্যামলা একটা লোক। সুদের ব্যবসা করে কম বয়সে কোটি টাকার মালিক হয়েছে। স্যার, আমি মোজাম্মেল। সামনে চেয়ারে বসা লোকটা পান খাচ্ছে। পানের রস বেয়ে পড়ছে মুখ থেকে। বসেন চেয়ারে। আর আমার স্যার বইলে ডাকার দরকার নেই। আমি সাধারণ মানুষ, পাপী মানুষ। মোজাম্মেল লোকটার কথা আগামাথা কিছুই বুঝতে পারলো না। চেয়ারে বসতে বসতে বলল, ঠিক বুঝলাম না আপনার কথা। লোকটা সামনের দিকে একটু ঝুঁকে এসে বলল, সুদের ব্যবসা করি, মানুষের টাকা ধার দেই, এরপর তার কাছ থেকে সুদসহ টাকা নিই। আমি পাপি না তো কে পাপি? আপনি? মোজাম্মেল অস্বস্তিতে ডোক চাপে। এই লোকের সন্ধান তাকে দিয়েছে তার এক কলিগ। মোজাম্মেল তাকে খুব খুলে বলছিল। এরপর সে তাকে এই লোকের ঠিকানা দেয়। এই মুহূর্তে সুদের টাকা ধার নেওয়া ছাড়া তার কাছে আর কোনো কিছু করার নাই। যদিও সে এখনো জানে না এত টাকা সে কিভাবে শোধ করবে। স্যার, আপনাকে ফোন করেছিলাম আমি। মোজাম্মেল হাসান আমার নাম। মোজাম্মেলকে থামিয়ে দিয়ে লোকটা বলে, আমার নাম রফিক মিয়া। আমারে রফিক বইলা ডাকলেই হবে। এত ফর্মালিটিস আমার ভালো লাগে না। যা কথা বলার সব সরাসরি হবে। আমি তো আপনারা টাকা দান করতেছি না, বুঝেন নাই? আপনি আমার সম্পদ আমার কাছে বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নেবেন। এরপর আসলের চেয়ে বেশি টাকা দিয়ে আমার কাছ থেকে আপনার সম্পদ ফিরিয়ে নেবেন। তাহলে আমার এইসব স্যার বইলা ডাকার কি দরকার? মোজাম্মেল জোর করে একটু হাসে। আমি ব্যস্ত মানুষ মোজাম্মেল ভাই। যা করা তাড়াতাড়ি করতে হবে। দলিল নিয়ে আসছেন? মোজাম্মেলের হাত পা কাঁপতে থাকে। কাঁপা কাঁপা হাতে পাল্টে টেবিলে রেখে বলে, এনেছি। রফিক ব্রুকুসকে তাকায়। কি ভাইজান, মাইয়ের বিয়ে নাকি? মোজাম্মেল চমকে তাকায়। এ লোক কিভাবে জানলো? চমকানের কিছুই নাই। এরকম কাস্টমার বহু আসে আমার কাছে। যৌতুকের টাকার জন্য সে সম্বল আমার কাছে বন্ধক রেখে টাকা নেয় আমার কাছ থেকে। এমনও ঘটনা আছে টাকার ফেরত দিতে পারেনি, আমি সেই সম্পদ দখল দিয়েছি। আবার সে শ্বশুরবাড়ি থেকে মার খাইয়ে মেয়ে এসে আবার উঠছে বাপের কাছে। মোজাম্মেলের হাত পা কাঁপছে। সে কি কোনো ভুল করতে যাচ্ছে? আসলেই তো। এরপর যদি আরিফের বাবা আর কিছু দাবি করে বসে, সে কখন কোথায় পাবে? আর এতগুলো টাকা সহ সুদ সহ কিভাবে শোধও বা করবে? আর শোধ করতে না পারলে তো মাথা গোঁজার একমাত্র ঠাঁই নীলমণি বাড়িটাও হাতছাড়া হয়ে যাবে। কিন্তু এত কিছু করেও যদি পদ্ম সুখে না থাকে, তার শ্বশুর যদি প্রতিনিয়ত তাকে শোনায় যে সে মামা বাড়ি থেকে মানুষ, তার বাপের কোনো পরিচয় নেই তার জীবনে। যদিও আরিফ ভালো ছেলে, কিন্তু শুধু স্বামী দিয়ে শ্বশুর বাড়ি হয় না। শ্বশুর বাড়ি মানে ওই বাড়ির প্রতিটা মানুষ। এমন ভদ্রলোকের মুখোশ পরা লোকের বাড়িতে এমন ফুলের মতো মেয়েটাকে বিয়ে দেওয়া কি ঠিক হবে? মোজাম্মেল ঠান্ডা ঘরে বসেও ঘামতে থাকে। হৃৎপিণ্ড তো ধকধক করছে অবিরত। তার হার্টের রোগ আছে, আবার হার্ট অ্যাটাক হবে না তো? রফিক একটা পানির গ্লাসে গিয়ে দেয় মোজাম্মেলের দিকে। ভাইজান, পানিটা খাইয়ালন। এরপর ঠান্ডা মাথায় আবার ভাবেন। আবারও একখান মাইয়া আছে, 13 বছর বয়স। আমাকে বাপদের কাছে মাইয়ার সুখের চেয়ে বেশি আর কিছুই না। মাইয়ার সুখের জন্য আমরা জীবনটাও দিতে পারি। কিন্তু সেই মাইয়াই যদি সুখী না হয়, তাহলে সেই কষ্ট কই রাখবো আমরা? মোজাম্মেল একটু স্তস্ত করে পানির গ্লাসটা হাতে নেয়। তারপর ডক ডক করে পুরো পানিটুকু খেয়ে নেয়। মনে হচ্ছে এটুকু পানিতে তার তেষ্টা মিটবে না। এক কলস পানি খেতে পারলে শান্তি লাগতো একটু। রফিক এক দৃষ্টিতে মোজাম্মেলের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে কৌতুক। ভাইজান, কি ভাবতেছেন? কাঁপা কাঁপা গলায় মোজাম্মেল বলে, বলছিলাম কি রফিক ভাই, আমাকে কি কাল পর্যন্ত সময় দেওয়া যায়? কাল যদি আবার আসি আমি, আপনার কি খুব ক্ষতি হবে?
রফিক হঠাৎ মোজাম্মেলের হাত ধরে হালকা হেসে বলে, না, ক্ষতি হবে না, আপনি বাড়ি যান, আবার ভালো করে ঠান্ডা মাথায় ভাইবা দেখেন সব, এরপর সিদ্ধান্ত নেন। মোজাম্মেল আনমনে বলে, বাগ্নিটা আমার ছেলেটাকে বেশি পছন্দ করে ফেলেছে। রফিক চমকে ওঠে, কি বলেন ভাইজান, আপনার নিজের মাইয়া না? বাগ্নি মানে বোনের মাইয়া? মোজাম্মেল আস্তে আস্তে করে মাথা নাড়ে। এই যুগেও মানুষ এমন আছে, বোনের মাইয়ার জন্য নিজের বাড়ি বন্ধক রাখে? দূর ভাইজান, আপনি তো দেখি অসহ্য রকমের ভালো মানুষ। বেশি ভালো মানুষের বেশিক্ষণ থাকলে আমার দম বন্ধ হয়ে আসে, কারণ আমি নিচে একটা পাপী লোক। আপনি যান তো, বাড়িতে যান। যদি সিদ্ধান্ত পাল্টান তাহলে আর আসার দরকার নাই, আর যদি একান্তই বাড়ি আমার কাছে রাখতে চান আগামীকাল ঠিক এই সময় চলে আসবেন। মোজাম্মেল ফাইলটা নিয়ে উঠে দাঁড়ায়। বারবার পদ্মের সেই লজ্জামাখা মুখটা সামনে ভাসছে। পদ্মকে যদি সে সবটা জানিয়ে দেয়, সে নিজে বিয়ে ভেঙে দিবে সাথে সাথে। কিন্তু ও যে কষ্টটা পাবে, সে কষ্টের ক্ষতিপূরণ কিভাবে হবে? কিন্তু এদিকে ফুসফো মাহির কথাও তো তাকে ভাবতে হবে। বাড়িটুকু হারিয়ে গেলে ওরা কোথায় আশ্রয় পাবে? বুকের বাপাসটা চিনচিন ব্যথা করতে থাকে মোজাম্মেলের। সে ছোট ছোট পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। সেদিকে তাকিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে রফিক। তার ব্যবসায় মন খারাপের কোনো স্থান নেই। টাকা দিতে না পারলে তাকে বন্ধক দেওয়া সম্পদ ছিনিয়ে নিতে হয়। কোনো বাবা মায়ের কান্না তাকে স্পর্শ করতে পারে না। কিন্তু হঠাৎ হঠাৎ এমন বাড়াবাড়ি রকমের ভালো মানুষ সামনে এলে নিজেকে আর ছোট নীচ মনে হয়। পিয়ন ছেলেটা বাহিরেই দাঁড়িয়েছিল। মোজাম্মেলকে দেখে তার খারাপ লাগে। লোকটাকে কি ভীষণ অসহায় লাগছে। আপনি কি অসুস্থ? মোজাম্মেল গোলাটের চোখে তার দিকে তাকায়। না রে বাবা, আমি ঠিক আছি। আপনার একটা রিক্সায় তুলে দেই? না না, তার কোনো দরকার নেই। আমার বাড়ি বেশি দূরে না, আমি হেঁটে চলে যেতে পারবো। ছেলেটার কিছু বলে না। মোজাম্মেল হেঁটে কিছুটা দূরে চলে যায়। হঠাৎ করে ছেলেটা দৌড়ে তার কাছে এসে বলে, আমার নাম বাবর। সম্রাট বাবরের নামে আমার নাম। আব্বাই রাখছিল শখ কইরা। কে জানতো সম্রাটের কপালে এমন চাকরগিরি করা লেখা আছে। তাই আমি নিজেই নিজের নাম পাল্টাই ফেলছি। আমার নাম এখন বাবলা। মোজাম্মেল ছোট্ট করে হাসে। পকেটে হাতে 50 টাকার একটা নোট পাই। বাবলার দিকে টাকাটা বাড়িয়ে দিয়ে বলে, টাকাটা নাও বাবর, কিছু কিনে খেয়েও। হঠাৎ বাবলার চোখে পানিতে ছলছল করে ওঠে। আপনি আমারে বাবর কইয়া ডাকলেন? এই দুনিয়ায় আমার আব্বা ছাড়া কেউ আমারে বাবর কইয়া ডাকতো না। আব্বা মইরা যাওয়ার পর এই প্রথম আপনি ডাকলেন। আপনার একটা কদম বসি করি? আরে না না, কোনো দরকার নেই। টাকাটা রাখো, মিষ্টি কিনে খেও, আর চোখের পানি মুছে ফেলো। সম্রাটের চোখে পানি মানায় না। এ বলে একটু হাসে মোজাম্মেল। বেরিয়ে গেল। বাবলার হঠাৎ ভীষণ কান্না পেয়ে যায়। মনে হচ্ছে এ বুঝি তার বাবা এত বছর পর ফিরে এসেছে তার কাছে কয়েক মুহূর্তের জন্য। সে মন খুলে দোয়া করে, হে আল্লাহ, এই লাখটাকে কোনো কষ্ট দিও না। আরে ফা করে পদ্মকে দেখছে। তার মনে হচ্ছে তার সামনে বুঝি সাক্ষাৎ তার দেবী দাঁড়িয়ে আছে। আজ পদ্মের হঠাৎ একটু সাজতে মন চেয়েছে। সে কোনোদিনও সে যে বুঝি স্কুলে আসে না। শুধু স্কুলে কেন, সে কখনোই তেমন একটা সাজে না। আজ সে একটু সেজেছে। মামির কাছ থেকে একটা ভালো শাড়ি চেয়ে পড়েছে সে। জোহরা কিছুটা অবাক হলেও কিছুই বলে না। বিয়ের আগে মেয়েদের একটু সাজতে মন চায়, তাই সে ভেবেছে। সে জানে না যে পদ্ম আরিফের সাথে দেখা করবে। মিষ্টি গোলাপি রঙের একটা তাঁতের শাড়ি পরেছে। শাড়ির পাড়টায় হালকা সোনালি কাজ, আঁচল বাজ করে পিন মেরেছে। চুলগুলো আজ খোপা করেছে পিছন থেকে। সামনের কিছু অবাধ্য চুলগুলো হালকা ফুলিয়ে দুপাশে ছেড়ে দিয়েছে। হরিণের মতো টানা টানা দুটো চোখে কাজল দিয়েছে। সামান্য গোলাপি লিপস্টিকও লাগিয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ির সবাই অবাক হয়ে পদ্মকে দেখছিল। পদ্ম তাড়াতাড়ি বেরিয়ে যায়। সে নিশ্চিত বেশিক্ষণ দাঁড়ালেই মামি সব বুঝে ফেলতো। আরিফকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় মিইয়ে যায় পদ্ম। আরিফ সাহেব, চলুন না ওদিকটায় কোথাও গিয়ে বসি। আরিফ এখনো পদ্মের দিকে তাকিয়ে আছে। কথা বলতেও যেন ভুলে গেছে। চোখের পলক ফেলতেও ভুলে গেছে। একটা মেয়ে এত সুন্দর কিভাবে হতে পারে তার মাথায় আসে না। পদ্ম আবারও আস্তে করে বলে, আরিফ সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? ওদিকে চলুন। আরিফের এতক্ষণে ধ্যান ভাঙে। আমতা আমতা করে বলে, হ্যাঁ চলুন মিস পদ্ম। পদ্ম দেখে আরিফের দুহাত পিছনে কিছু একটা লুকাচ্ছে সে। আরিফ সাহেব, আপনার হাতে কি ওটা? আছে কিছু একটা। কি জিনিস? পৃথিবীর সবচেয়ে রূপবতী মেয়েটার জন্য ছোট্ট একটা উপহার। পদ্মের মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। মানে আরিফের কাছে অন্য কেউ এত সুন্দর? পদ্মের মলিন মুখটা আরিফের চোখ এড়ালো না। সে ঠোঁট কামড়ে হেসে দেয়। পদ্মের চোখে পানি চলে আসে। সে রাগ দেখিয়ে বলে, তা বেশ তো, দিয়ে আসুন আপনার সেই রূপবতীকে উপহার। আমার সাথে দেখা করতে এসে দেরি হয়ে গেল আপনার। এই বলে উল্টো দিকে ফিরে হাঁটতে শুরু করে পদ্ম। সে জানে না সে কি বলেছে। আরিফের উপরে এত অধিকার দেখানোর কথাও তার না। তবুও সে নিজেকে সামলাতে পারল না। হঠাৎ আরিফ ছুটে এসে পদ্মের এক বাহু ধরে তাকে নিজের কাছে টেনে নেয়।
আচমকাই এমন ঘটনায় পদ্মের মেরুদণ্ড বেয়ে যেন শীতল একটা স্রোত নেমে আসে। সে আরিফের অনেকটা কাছে এসে গেছে। সে স্পষ্ট আরিফের নিঃশ্বাসের উষ্ণতা টের পাচ্ছে। বুকে যেন হাতুড়ি পিটা হচ্ছে। ঠোঁট কাঁপছে তার তিরতির করে। নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমছে। কাঁপা কাঁপা গলায় সে বলল, আরিফ সাহেব কি করছেন? এটা রাস্তা, কেউ দেখে ফেলবে। দুপুরের আগে নদীর ধারের এই রাস্তায় মানুষজন খুবই কম থাকে। কদাচিৎ দুই একজন মানুষ হেঁটে যায় বা একটা রিক্সা বা ভ্যান চলাচল করে। দূরে কোথাও সুন্দর একটা সুরে পাখি ডাকছে। আরিফের দৃষ্টিতে মাথা কথা। হঠাৎই পদ্ম তাকে কিছুটা ঠেলে দূরে সরিয়ে দেয়। আরিফ সাহেব কি করছেন? আরিফের গোর কাটে। ভীষণ অস্বস্তিতে পড়ে সে। এ কি করলো সে? পদ্ম এখন কি খারাপ ভাববে তাকে? সিসি, কি করে বসলো? পদ্ম এখনো কাঁপছে। আরেকটু হলে কি সর্বনাশটাই না হয়ে যেত। বাকি শেষ মুহূর্তে এসে সে নিজেকে সামলাতে পেরেছিল। সে নিজেও তো ভুলকেই প্রশ্রয় দিতে যাচ্ছিল। পদ্ম, আমার ক্ষমা চাওয়ার কোনো ভাষা নেই। আমি জানি না কেমন এরকম বেসামাল হয়ে গেলাম আমি। নিজের উপরে নিজেরই ঘৃণা আসছে। আসলে পদ্ম হঠাৎই হাত দিয়ে আরিফের মুখ চেপে ধরে। আরিফ থমকে যায়। একটা মিষ্টি বেলি ফুলের গন্ধ পদ্মের হাতে। থামুন আরিফ সাহেব, আমি কিছু মনে করিনি। যা হয়েছে ভুলে যান। আরিফ হাঁটু গেড়ে পদ্মের সামনে বসে পড়ে। তার হাতে 100টা পদ্ম ফুল। সেই ফুলগুলো পদ্মের দিকে বাড়িয়ে দিয়ে বলল, পৃথিবীর সবচেয়ে রূপবতী রাজকন্যার জন্য 100টা পদ্ম ফুল। যার রূপের কাছে শত শত ফুলের রূপ ম্লান হয়ে যাবে। আমি সে রাজকন্যাকে আমার রাজ্যের রানী করার প্রস্তাব দিচ্ছি। রাজকন্যা কি আমার প্রস্তাবে রাজি হবে না? পদ্ম স্তম্ভিত হয়ে যায়। পুরো শরীর কাঁপতে থাকে। এত আয়োজন করে কেউ কাউকে ভালোবাসা প্রকাশ করতে পারে? সে কখনো স্বপ্নেও ভাবেনি। আরিফ পদ্মের হাতে পদ্মগুলো দিয়ে দেয়। পদ্ম এখনো যেন ঘোরের মধ্যে আছে। আরিফ আবার পদ্মের বাম পায়ের পাতাটা এক হাত দিয়ে তুলে এনে নিজের উরুর উপরে রাখে। পকেট থেকে একটা রূপার নুপুর বের করে নুপুরটা সযত্নে পদ্মের পায়ে পরিয়ে দেয়। এ প্রথম বাহিরের কোনো পুরুষের ছোঁয়া পেল সে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে। তার মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে, জীবনের শ্রেষ্ঠ কোনো স্বপ্ন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি অসম্ভব সুখ! সুখের অস্তিত্ব এতদিন কোথায় ছিল? আরিফ উঠে দাঁড়ায়। বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে পদ্মের চোখের পানি মুছে দেয়। পদ্ম আবারও কেঁপে ওঠে। কাজল লেপটে গেছে পদ্মের। আর কেঁদো না। এই প্রথম আরিফ তাকে তুমি করে ডাকলো। পদ্ম যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। কোনোভাবেই ঘোর থেকে বের হতে পারছে না সে। পদ্ম, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও। দেখার পর একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারছি না। ঘুমালেও স্বপ্নে তোমাকেই দেখি। কোনো কাজেই মন বসছে না। আমি জানি আমার যে বয়স, সেই বয়সে এসব মানায় না। তবুও আমি নিজেকে সামলাতে পারছি না। পদ্ম চুপ করে দাঁড়িয়ে থাকে। সে কিভাবে বলবে একই অনুভূতি তারও হচ্ছে। আমি অনেক খোঁজাখুঁজি করে 100টা পদ্ম তোমার জন্য এনেছি। অনেক ফুলই পাওয়া যেত দোকানে, এত খুঁজতে হতো না। তোমার জন্য গোটা কয়েক ফুলের দোকানে সব ফুল কিনে ফেললেও আমার শান্তি হতো না। কিন্তু আমার মনে হয়েছে আমার ব্যক্তিগত পদ্ম ফুলের জন্য আমি যেভাবে হোক 100টা পদ্ম জোগাড় করবই। কিন্তু এই ফুলগুলো তোমার হাতে দেখে এখন মনে হচ্ছে 100টা নয়, বরং 1000টা পদ্ম এনেও যদি তোমার হাতে তুলে দিতাম, তাও তো তোমার কাছে ম্লান থাকতো। তোমারই এক পৃথিবীর সমান স্নিগ্ধতার মাঝে আমাকে কি একটু ঠাঁই দেওয়া যায়? পদ্ম উফুর নিচ মাথা নাড়ায়। আরিফের মুখে হাসি ফোটে। চলো পদ্ম, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, যদি তোমার কোনো ব্যস্ততা বা আপত্তি না থাকে। পদ্ম চোখ তুলে তাকিয়ে বলল, কোথায়? ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করব না। বিয়ের আগ পর্যন্ত তোমাকে আর স্পর্শ করব না আমি। পদ্ম মাথা নিচু করে বলে, আমি কি তেমন কিছু ভেবেছি যে আপনি এসব বলছেন? তাহলে চলো। তোমার কি ক্লাস? না, আজ আর ক্লাস নেই। তাহলে চলো যাওয়া যাক। বড় একটা শপিং মলে নিয়ে এসেছে আরিফ পদ্মকে। এত বড় শপিং মলে কখনোই আসেনি পদ্ম। এত সুন্দর সবকিছু চারপাশে। পদ্ম অবাক হয়ে সব দেখছে। আসলে পদ্ম হয়েছে কি, আমি আসলে আমার বন্ধুর জন্য কিছু শাড়ি কিনবো। কিন্তু আমি তো মেয়েদের পছন্দ বুঝি না, তাই তোমাকে এনেছি। তুমি যদি একটু পছন্দ করে দিতে খুব ভালো হতো। পদ্ম হেসে বলে, ও এই ব্যাপার, তো চলুন না, কি শাড়ি কিনবেন? এই তো খুব সিম্পলের মধ্যে সুতি বা তাঁত এমন হলে ভালো হয়। আরিফের বোনরা যেদিন পদ্মকে দেখতে এসেছিল দুজনেই বেশ জলমলে দামি শাড়ি পরে এসেছিল। তারা এমন সিম্পল শাড়ি পরবে? পদ্মের একটু খটকা লাগে, কিন্তু কিছু বলে না। হয়তো সবসময় পরার জন্য নিতে চায়। পদ্মের পছন্দের 30টা শাড়ি কিনে আরিফ। সবগুলোই ভীষণ সুন্দর। যেমন জমিনের রং তেমনি পাড়ের কাজ। পদ্ম হাত বুলিয়ে শাড়িগুলো দেখে। তার কিছু লোভ না থাকলেও পদ্মের আজীবন শাড়ির উপর কিছুটা লোভ। কখনোই সেভাবে দামি শাড়ি কিনতে পারেনি সে। চাকরি করলেও নিজের বিলাসিতাকে কখনো পাত্তা দেয়নি। এই শাড়িগুলো সিম্পল হলেও অনেক দামি।
পদ্ম বারবার নিজেকে শাড়িগুলোতে হারিয়ে ফেলে। পরক্ষণে নিজের চিন্তায় নিজেই লজ্জা পায়। এসব কি ভাবছে সে? উনি ওনার বন্ধুর জন্য এতগুলো নিচ্ছে, সেই কেন এগুলোতে লোভ করবে? আরিফ ঠিকই তাকিয়ে খেয়াল করে পদ্মকে। মিটমিট করে হাসে সে নিজেও। মনে মনে বলে, পদ্মরানী, আপনি ভাঙবেন তবু মস্কাবেন না। সবগুলো পছন্দ হয়েছে তো পদ্ম? হুম, ভীষণ সুন্দর। আপাদের পরলে দারুণ মানাবে। তা বেশ। আরিফ শাড়ির দাম মিটিয়ে পদ্মকে নিয়ে একটা চুড়ি দোকানে আসে। এরপর 30টা শাড়ির সাথে ম্যাচিং করে 30 ডজন কাঁচের রেশমি চুড়ি কিনে। পদ্ম অবাক হয়, ওনারা বুঝে কাঁচের চুড়িও পরেন? দোকান থেকে বেরিয়ে পদ্ম দেখলো একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়িয়েছে। পদ্ম ভ্রু কুঁচকে আরিফের দিকে তাকাতে আরিফ বলে, উঠে বসো পদ্ম, ড্রাইভার তোমাকে নামিয়ে দিবে তোমার বাসায়। না না, কোনো দরকার নেই, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। তুমি একা হলে তো যেতেই পারতে, এতগুলো শাড়ি নিয়ে রিক্সায় কিভাবে যাবে? এজন্যই তো ড্রাইভারকে ফোন করে বললাম গাড়ি নিয়ে আসতে। একটু ধাক্কা খায় পদ্ম। শাড়ি নিয়ে মানে? ও আচ্ছা, আপনিও যাবেন আপনাদের বাসায়? না, আজ আমি যাব না, তুমি একাই যাবে। আজ একটু আমার কাজ আছে। তার মানে? তাহলে শাড়িগুলো কেন আমি নিয়ে যাব? আরিফ পদ্মের সামনে এসে দাঁড়ায়। ফু দিয়ে পদ্মের সামনে চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয়। পদ্ম সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। শাড়িগুলো আমার রানীর জন্য। সে হয়তো জানে না তাকে শাড়িতে স্বর্গের অপ্সরাদের মতো দেখায়। তাই এই অদমের তরফ থেকে তার রানীর জন্য সামান্য কয়েকটা শাড়ি উপহার হিসাবে দেওয়া হলো। পদ্মের চোখ যেন কপালে উঠে গেছে। হালকা চিৎকার করে বলল, না না, তা সম্ভব নয়। এখনো আমাদের বিয়ে হয়নি। কোন অধিকার আমি এসব নিব? মাফ করবেন আরিফ সাহেব, আমার পক্ষে এটা নেওয়া সম্ভব নয়। আরিফের মুখটা যেন সাথে সাথে চুপসে গেল। পদ্মের সাথের দিকে তাকিয়ে মায়া হলেও নিজেকে সামলে নেয়। না, এটা অসম্ভব। তার মা মামাদের দেওয়া শিক্ষা এটা না। বিয়ের পর হলেও একটা কথা ছিল। মাত্র যার সাথে বিয়ের কথা চলছে তার কাছ থেকে এত টাকার উপহার নেওয়া অন্যায়। প্লিজ পদ্ম, ফিরিয়ে দিও না। আমি খুব কষ্ট পাবো। আপনি আমাকে মিথ্যে বলেছেন। এটুকু মিথ্যে আমাকে বলতেই হলো পদ্ম। না হলে তোমাকে এ কয়দিনে আমি যা চিনেছি তোমার আত্মসম্মান অনেক। সত্যটা বললে তুমি কখনো নিতে না। এখন তো জানলাম সত্যটা। এখন আমি এগুলো নিব না। আরিফের মুখ হঠাৎ কেমন শক্ত হয়ে ওঠে। পদ্ম একটু ভয় পেয়েছে তার দিকে তাকিয়ে। এমন রূপে আরিফকে কখনোই সে দেখেনি কদিনে। সে চিৎকার করে বলল, ড্রাইভার চাচা, শাড়িগুলো এক্ষুনি নিন, সবগুলো ট্রেনে ফেলে দিন এই মুহূর্তে। আরিফের লাল চোখের দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে থাকে পদ্ম। ড্রাইভার খুব ভালো করে জানে তাদের ছোট সাহেবের রাগ। এমনিতে সে মাটির মানুষ, কিন্তু রাগলে সে অন্য মানুষ হয়ে যায়। ড্রাইভার শাড়ি নিতে আসলে পদ্ম আমতা আমতা করে বলে, না না থাক, অপচয়ের কি দরকার, আমি শাড়িগুলো নিব। এই বলে পদ্ম ডোক চাপে। আরিফের মুখ নরম হয়ে ওঠে আবার। গুড, চাচা ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবেন ঠিক মতো, কোনো সমস্যা যেন না হয়। এই বলে আরিফ পদ্মকে তার কিছু বলার সুযোগ না দিয়ে অন্যদিকে ফিরে হেঁটে চলে যায়। পদ্ম অবাক হয়ে যায়, এত রাগে লোকটা, আগে তো বোঝা যায়নি। যাওয়ার আগে একবার তাকালো না পর্যন্ত তার দিকে। পদ্ম ভয়ে ভয়ে গাড়ির মধ্যে গিয়ে বসে। পরটুকু ভীষণ ভয়ে কাটে তার। মা মামা না জানি কত বকবে তাকে এতগুলো শাড়ি নেওয়ার জন্য। সে কিভাবে বুঝাবে তাদের আসল ঘটনা? কিন্তু পদ্মও ধারণা করতে পারছে না। ভীরু ভীরু পায়ে পদ্ম অন্যদিন বাড়িতে ঢুকতে পুষ্প, কুহু আর মাহি একসাথে ঝগড়া চেঁচামেচি শোনা যায়। পিটাপিটি হওয়ায় ওদের সবসময় ঝগড়া চলতেই থাকে। আর সাথে মামি চিৎকার আর ওদের বকা দিয়ে। এসব শুনেই রোজ ঘরে ঢুকে পড়ত। কিন্তু ও অবাক হয়ে খেয়াল করলো আজ বাড়ি একদম চুপচাপ শুনশান, যেন কেউ বাড়িতে নেই। তাহলে কি ওরা কলেজ থেকে এখনো ফিরেনি? কিন্তু তা তো হওয়ার কথা নয়। এখন প্রায় দুপুর 3টা বাজে। এই সময় তো মামা ছাড়া বাড়ির কেউ বাহিরে থাকে না। বাহিরের বারান্দায় মামা জুতা দেখে আরো অবাক হয় পদ্ম। এই সময় তো মামার অফিসে থাকার কথা। এই সময় বাড়িতে কেন? খুব বেশি অসুবিধা না হলে মামা কখনো অফিস কামাই করে না। পদ্ম দ্রুত পায়ে ঘরের মধ্যে ঢুকে হালকা চিৎকার করে ডাকতে থাকে সবাইকে, মা, মামি, কোথায় তোমরা? পুষ্প, কুহু, কই তোরা? কিন্তু কেউ সাড়া দেয় না। পদ্মের হাতে 30টা শাড়ির ভারী ব্যাগ। সে ভাবলো আগে নিজের ঘরে গিয়ে শাড়িগুলোকে রেখে পরে সবাইকে ডাকবে। যা বলার পরে বলবে, এখন খুব খিদে পেয়েছে, আগে কিছু খাওয়া দরকার। হঠাৎই চিৎকার করে কাঁদতে কাঁদতে মাহি ভিতরের ঘর থেকে দৌড়ে আসে। এসেই পদ্মকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয় সে। পদ্ম যেন আচমকাই হতবিহ্বল হয়ে গেছে। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ব্যাগগুলো নিচে ফেলে দিয়ে সে মাহিকে চেপে ধরে নিজের সামনে টেনে আনে। ততক্ষণে পুষ্প আর কুহু ওখানে এসে দাঁড়িয়েছে। দুজনের চোখে রক্ত লাল, যেন খুব কেঁদেছে। এই মাহি, কি হয়েছে কি তোদের? পদ্ম হঠাৎ খুব ভয় পেয়ে যায়, সব ঠিক আছে তো? মাহি কিছু বলতে পারে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পদ্ম ওকে ছেড়ে দিয়ে কুহু আর পুষ্পের কাছে আসে। চিৎকার করে বলে, আমাকে কি কেউ কিছুই বলবি না? কি হয়েছে? আশ্চর্য, এমন করছিস কেন তোরা? মার মামি কোথায়?
মামা জুতা দেখলাম বাহিরে। মামাই বা কোথায়? আমাকে কিছু বল। তিন বোন ছুটে এসে পদ্মকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। পদ্ম ওদেরকে ছাড়িয়ে বলে, চুপ কর তো তোরা, দয়া করে বল কি হয়েছে। আমার আর সহ্য হচ্ছে না এত কিছু। পুষ্প কাঁদতে কাঁদতেই বলে, আপা আমাদের সর্বনাশ হয়ে গেছে রে। পদ্মের চোখ কপালে উঠে যায়। কিসে সর্বনাশ, কি হয়েছে বল। মামা, আপা মামাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎই পদ্মের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বো বো করে গড়ে উঠল মাথাটা। কাঁপা কাঁপা গলায় বলল, কি বললি পুষ্প, আবার বলতো। হ্যাঁ আপা, মামার শরীর খুবই খারাপ। মামার এই অবস্থা আগে কখনো আমরা দেখিনি। সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। মামি তোমাকে অনেকবার ফোন দিয়েছে কিন্তু তুমি ধরোনি। এদিকে ভাইও আজ সকালে চলে গেছে। শেষ পর্যন্ত না পেরে একটা ভ্যান ডেকে মার মামি মামাকে সরকারি হসপিটালে নিয়ে গেছে। আমরা আর কোনো খবর পাইনি এখনো। জানি না মামা এখন কেমন আছে। এই বলে পুষ্পা আবার ডুকরে কেঁদে ওঠে। কুহু আর মাহি ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পদ্মের মনে হচ্ছে এটা কোনো একটা দুঃস্বপ্ন। এটা সত্যি হতে পারে না। তার সুপারম্যান মামার কোনো সমস্যা হতেই পারে না। সেখানে প্রায় 40টা মিস কল। নিজের উপর নিজেই অস্থির হয়ে যায়। ওই সময় সে শপিং মলে ছিল। ব্যাগের মধ্যে ফোন বাজছে, সে বুঝতে পারেনি। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলায় সে। এখন সে ভেঙে পড়লে মেয়েগুলো আরো ভেঙে পড়বে। পদ্ম নিজেকে শক্ত করে মামিকে ফোন দেয়। বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও মামি ফোন ধরে না। মাথা দুই পাশে চেপে ধরে বসে পড়ে পদ্ম। পুষ্পে এসে পদ্মকে ধরে বলে, আপা তুমি ঠিক আছো তো? পদ্মর চোখ মুখ জ্বালা করছে কেমন। চোখ লাল হয়ে পুষ্পের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে কি মামার, শুরু থেকে বলতো সব। আমরা তখন কেবলই কলেজ থেকে ফিরেছি। এরই মধ্যে হঠাৎ দেখি মামা বাড়িতে এসেছে। তাকে দেখে আমরা চমকে উঠি। আমাদের দেখে জোর করে একটু হাসি দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে কেমন উদ্ভ্রান্তের মতো দেখায়। আমরা ভয় পেয়ে যাই, কারণ এই সময় মামা কখনোই বাড়ি আসে না। মামি আর মা এসে মামাকে ধরে, তাকে ফ্যানের নিচে বসায়। তাও মামা গামতে থাকে। পাখা দিয়ে বাতাস করতে থাকে, তাও মামা গামতেই থাকে। মামির দিকে তাকিয়ে মামা বলে, আমি ঠিক আছি, আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। মামি পানি এনে দিল। পানি খেয়ে মামা উঠে দাঁড়ায়। আমি গোসলে যাচ্ছি কুহুর মা, আমার খুব খিদে লেগেছে। গরম ভাত হয়ে গেলে একটা ডিম ভিজে দাও, সকাল করে এসে খাবো। মামা যদিও স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু মামার কণ্ঠ শুনে বুঝছিলাম কিছু একটা সমস্যা হচ্ছে। মামি ভাত রেডি করে দাঁড়িয়েছিল, কিন্তু সে ভাত তার মামা খেতে পারলো না রে আপা। এই বলে পুষ্পা আবারও কেঁদে ওঠে। কুহু আর মাহি মুখে ওড়না চাপা দিয়ে কাঁদতে থাকে। পদ্ম অস্থির হয়ে উঠে কুহুকে বলে, কুহু কি হয়েছিল মামার এরপরে? আপা, বাবা হঠাৎ খাওয়ার আগে হড়হড় করে পুরো মেঝে ভাসিয়ে বমি করে দেয়। আমরা ভয়ে চিৎকার করে উঠি। মামা গোলাটে চোখে আমাদের দিকে তাকিয়ে বলল, আমি ঠিক আছি ঠিক আছি, তোরা ভয় পাস না। কিন্তু আমরা বুঝতে পারছিলাম বাবা ঠিক নেই। বাবার বুকের বাম পাশ চেপে ধরে শুয়ে পড়ে। এরপরে সে অজ্ঞান হয়ে যায়। আমরা ভয়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তুমিও নেই, নির্ভীর ভাইও নেই। মার ফুফু তোমাকে অনেকবার ফোন দিয়েছে, তুমি ধরো না দেখে মামি মোড়ের দোকান থেকে একটা ভ্যান ডেকে নিয়ে আসে। এরপর আমাদের বাড়িতে রেখে মা আর ফুফু মিলে মামাকে হসপিটালে নিয়ে যায়। পদ্ম কি করবে কিছুই বুঝতে পারছে না। নিজেকে বড্ড অসহায় লাগে তার। এ কি হয়ে গেল? গতকালই তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলো। এর মধ্যে কি থেকে কি হলো? হাঁটার শক্তি নেই যেন তার। সবকিছু শুনে তার মনে হচ্ছে মামার হার্ট অ্যাটাক হতে পারে। মামার এমনিতে হার্টের সমস্যা আছে, ডাক্তার বারবার বলে দিয়েছিল। মামা যেন কোনো রকম বাড়াবাড়ি দুশ্চিন্তা না করে, তাহলে অ্যাটাক হতে পারে। এত গাম, বমি, বুকের বাপাশে ব্যথা, তারপরে অজ্ঞান হয়ে যাওয়া, এসব হার্ট অ্যাটাকেরই লক্ষণ। হঠাৎই পদ্ম চোখ যায় বাহিরের ঘরের টেবিলের ওপর একটা নীল ফাইল রাখা। অনেক পুরনো জব্দ নীল ফাইলটা পদ্মের অনেক চেনা, কারণ এই ফাইলে এই বাড়ির যাবতীয় দলিল কাগজপত্র থাকে। কিন্তু এটা তো মামা সবসময় অনেক যত্নে আলমারিতে তুলে রাখে। এটা এইভাবে এখানে পড়ে আছে কেন? পদ্ম উঠে গিয়ে ফাইলটা খোলে। এটা এখানে কেন? পুষ্প বলে, জানি না আপা। মামা যখন বাড়িতে ঢোকে তখন মামার হাতে ফাইলটা ছিল। এরপরে মামা এমন অসুস্থ হয়ে পড়ল, আমাদের আর এদিকে খেয়াল ছিল না। পদ্মের কেমন যেন একটু খটকা লাগে। মামা এটা নিয়ে কোথায় গিয়েছিল, আর তারপরে এমন অসুস্থ হয়ে গেল। কুহু দৌড়ে এসে পদ্মকে পিছন থেকে জড়িয়ে, আপা বাবা বাঁচবে তো? পদ্মের শরীরটা কেঁপে ওঠে কুহুর কথা শুনে। কে কুহুকে বুকের সাথে চেপে ধরে বলে, এসব অলক্ষণের কথা বলার সময় এটা না। মামাকে দেখতে যেতে হবে। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এখনো। কেমন আছে, কি হয়েছে, এখনো কিছু জানতে আমি পারিনি। নিজেদের শক্ত করতে হবে কুহু। পদ্ম যদিও কুহুকে বলল শক্ত হওয়ার কথা, কিন্তু সে নিজেই ভিতর ভিতর ভেঙে পড়ছে। এই মুহূর্তে তার হাসপাতালে যেতে হবে। এর আগে সে কখনোই তেমন হাসপাতালে যায়নি। হাসপাতালের গন্ধে তার শরীর খারাপ লাগে।
কিন্তু আজকে যেতেই হবে। হঠাৎই তার মনে হয় এ সময়ে তার পাশে আরিফ সাহেবকে দরকার। যদিও খুব কম দিনের পরিচয় তাদের, কিন্তু সে নিজে জানে না তার অবচেতন মন আরিফকে একটু বেশি ভরসা করা শুরু করেছে। সে জানে না এটা অন্যায় কিনা। ২ বার রিং হওয়ার পরেই আরিফ ফোনটা ধরে। আরিফ পদ্মের কল পেয়ে অনেক অবাক হয়ে যায়। মেয়েটা তো এভাবে ফোন করে না তাকে, বরং আরিফে ফোন দেয়। পদ্ম লজ্জায় কথা বলতে পারে না। কোনো রকম দুই একটা কথা বলে ফোন রাখতে পারলেই যেন বাঁচে। বলো পদ্ম, সব ঠিক আছে তো? আরিফের গলা শুনে পদ্ম হাউমাউ করে কেঁদে দেয়। অনেকক্ষণ নিজেকে সামলে রেখেছে কিন্তু আর পারল না। আরিফ সাহেব। পদ্মের কান্না শুনে আরিফের মেরুদণ্ড বেয়ে যেন একটা শীতল স্রোত নেমে যায়। কিছুক্ষণ আগে মেয়েটাকে বিদায় দিল সে। এর মধ্যে কি এমন হলো? কোনো বিপদ আপদ হয়নি তো তার? সে চিৎকার করে বলল, সব ঠিক আছে তো পদ্ম? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? আর তুমি কাঁদছো কেন? পদ্ম কাঁদতে কাঁদতেই বলল, কিচ্ছু ঠিক নেই আরিফ সাহেব, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের। আরে কি হয়েছে বলবা তো? তোমার কিছু হয়নি তো? আমি ঠিক আছি আরিফ সাহেব, কিন্তু আমার মামা। কি হয়েছে মামার? মামা হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ে। আমি তখন বাইরে ছিলাম। মামাকে নিয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করব। আমার ভাইটাও বাড়িতে নেই এখন। ছোট বোনগুলো কাঁদছে। এখনো জানি না মামা কেমন আছে। কাউকে ফোনেও পাচ্ছি না। আমার খুব অসহায় লাগছে আরিফ সাহেব। আমি জানি না আমি আপনাকে কেন ফোন করেছি, কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পারছি না এই পরিস্থিতিতে। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও। ঠিক করছো ফোন দিয়ে। তুমি একটা কাজ করো, তৈরি হয়ে নাও। তোমার বোনদেরকেও তৈরি হয়ে নিতে বলো। আমি আসছি, তোমাদের হসপিটালে নিয়ে যাব। আরিফ সাহেব, দয়া করে কান্না বন্ধ করো পদ্ম। তোমার কান্না আমার একদমই ভালো লাগে না। তোমরা 15 মিনিটের মধ্যেই রেডি হও। আমি গাড়ি নিয়ে আসছি। আর হ্যাঁ, আমি আসার পর যেন একদম কাঁদতে না দেখি। মামা সুস্থ হয়ে যাবেন দেখো তুমি। আরিফ ফোন রেখে ব্যস্ততার সাথে উঠে দাঁড়ালো। সে কিছুক্ষণ আগেই খেতে বসেছে। বাড়ির অন্যান্যরাও একসাথে বসেছে খেতে। আরিফকে খাওয়া ছেড়ে উঠতে দেখে তার বাবা বলল, আরিফ এইমাত্রই তো এলে, কোথায় যাচ্ছ এখন? আরিফ হাত ধুতে ধুতে বলল, আমি ফোনে কথা বলার সময় শুনলেই তো, পদ্ম ফোন দিয়েছিল। ওর মামা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাড়িতে ওরা কয়টা মেয়ে ছাড়া কেউ নেই। আমাকে যেতে হবে। দাঁতে দাঁত চেপে সোবাহান সাহেব বললেন, আরে বাড়াবাড়ি করো না। আমি বাড়াবাড়ি পছন্দ করি না। কি বাড়াবাড়ি করলাম বাবা? তাদের একটা বিপদ, আমি থাকবো না সে বিপদের সময়? সোবাহান সাহেব উঠে দাঁড়িয়ে বলল, কি বেহায়া মেয়ে। সেদিন তো দেখে মনে হয়েছিল সাত ছোড়েরা কাটে না। তলে তলে এত। ওর মামার অসুখ আমার ছেলেকে কেন ডাকবে? আরে রাগি রাগি গলায় বলল, প্লিজ বাবা, পদ্মকে নিয়ে এভাবে কথা বলো না। এ বলে হনহন করে আরে বেরিয়ে গেল বাড়ি থেকে। সোবান সাহেব রাগে গজগজ করতে লাগলো। আরিফের মা এসে স্বামীর হাত ধরে তাকে বসালো। তুমি তো রাগ করছো কেন ছেলের উপর? মেয়েটা তো পরের কেউ না। আজ বাদে কাল আমাদের বাড়ির বউ হবে। সবচেয়ে বড় কথা, আমাদের ছেলে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। ছেলের বিয়ে নিয়ে তো কম দুশ্চিন্তা আমরা করিনি। ওর কোনো মেয়েকে মনে ধরতো না। ওর ধারণা ছিল সব মেয়ে ওকে দেখে না, বরং ওর টাকা দেখে ওকে বিয়ে করতে চাইতো। সে আরিফি যখন মেয়েটাকে এত পছন্দ করে ফেলেছে, আমাদের এত কথা বলার কি দরকার বলো? আর মেয়েটা একটা বিপদের মধ্যে আছে। মোজাম্মেল সাহেব হাসপাতালে ভর্তি। উনি আরিফের ওদের যদি একটু উপকার হয় তাহলে ক্ষতি কি? সোবান সাহেব লাল চোখে স্ত্রীর দিকে তাকায়, এক ঝটকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, এই মেয়েরও যে আমার ছেলে টাকার উপর লোভ নেই কে বলেছে? যদি লোভ না থাকবে তাহলে ওকে কেন ডাকলো? শুধুমাত্র মানসিক সাপোর্ট পাওয়ার জন্য? কখনোই না। হাসপাতালে যত বিল হবে সব আমার ছেলের পকেট থেকেই যাবে। ছোট লোক ঘরের মেয়েরা এমনই হয়। বাপের কোনো খোঁজ নেই, মামার বাড়িতে মানুষ হয়েছে। এর থেকে ভালো আর কি বা আশা করা যায়? আরিফের মা ফরিদা বেগম রেগে বলল, ছি, আজ বাদে কাল মেয়েটা আমাদের বাড়ির বউ হয়ে আসবে। তুমি তার শ্বশুর হতে যাচ্ছ। এই মেয়েটাকে নিয়ে এত বাজে কথা তুমি বলতে পারলে? আর যখন জানতে যে মেয়েটা মামা বাড়িতে মানুষ, তাহলে গোটা করে দেখতে গেলে কেন তাকে? তারা তো কিছুই লুকায়নি আমাদের কাছে। সবে স্বীকার করেছে। সাদে কি আর গিয়েছি? মেয়ের ছবি দেখে তোমার ছেলে তো পাগল হয়ে গেছে। তোমার মেয়েও দেখে আবেগে গলে গেছে। সাথে সাথে বৌমা বৌমা শুরু করলে। আর তোমার মেয়েগুলো তো আরো বেশি বেয়াদব। কোনো আলাদা কথা বলতে দিতে হলো তাদের। নিশ্চয় ওই মেয়ে ভিতরে গিয়ে আরিফের সামনে এমন ন্যাকামি করেছে, এখন ওই মেয়ে ছাড়া কিছুই বুঝতে পারছে না সে। ছোট লোক ঘরের মেয়েরা অনেক জাদু জানে। তাদের জানতেই হয়, না হলে বড় লোকের ছেলে পটাবে কিভাবে? আর ওই মেয়ে তো আরো সুবিধা, রূপ আছে। আর কি লাগে? ফরিদা বেগম অবাক হয়ে স্বামীর দিকে তাকায়। বাহিরের মানুষের সামনে মানুষটা কত ভদ্র একজন মানুষ। শুধু বাড়ির লোকগুলোই জানে এই লোকটা কতটা নিচু মানের। টাকা পয়সার অহংকার লোকটাকে একদম অমানুষ বানিয়ে দিচ্ছে। লোভের নেহাত কম না। তার হবু বৌমার জন্য ভীষণ ভয় হয় তার। মেয়েটাকে এই বাড়িতে এনে ভালো থাকতে দিতে পারবে তো সে?
যদিও তার ছেলের উপর তার অগাধ বিশ্বাস আছে, ছেলে বাপের মতো হয়নি। পদ্ধত তো তার সহধর্মিণী হবে, তাকে নিশ্চয়ই সে কোনো আগুনের আঁচ পেতে দিবে না। তবুও ভয় হয়, স্নিগ্ধতায় ভরা মেয়েটার জীবন যেন কালো মেঘে ঢাকা না পড়ে। আরিফ নিজে ড্রাইভ করছে আজ। পদ্ম বসেছে তার পাশে, পিছনে পুষ্প, কুহু আর মাহি জড়াজড়ি হয়ে বসে আছে। নিজেদের চিন্তায় নিজে অনুশোচনায় বারবার কুকড়ে যাচ্ছে কুহু। এই মানুষটা চেহারা নিয়ে কত কথা বলেছিল, আজ সেই মানুষটাই ওদের বিপদের দিনে ওদের পাশে দাঁড়িয়েছে। পদ্মের দিকে তাকাতে পারছে না সে লজ্জায়, কারণ পদ্মের সামনে সে আরিফের চেহারা নিয়ে কটূক্তি করেছিল। যদিও পদ্মের এখন এসব কিছুই মাথায় নেই, এখনো পর্যন্ত ওদিকের খবর একটাও পাওয়া গেল না। সেই চিন্তায় সে অস্থির থেকে কেঁদে উঠেছে। তাকে কাঁদতে দেখে তার 3 ভাই বোনও কেঁদে উঠছে। আরিফের কিছুই ভালো লাগছে না, পদ্মকে কাঁদতে দেখে তার ভিতরটা ভেঙে চড়ে যাচ্ছে। সে অনেকবার তাদের সাহস দিয়েছে, তবুও কেঁদে যাচ্ছে মেয়েগুলো। আরে পিছনের দিকে তাকিয়ে বলল, তোমরা তো দেখছি কেঁদে কেঁদে আমার গাড়িটাই বাসিয়ে দিবে, এরপর আর ড্রাইভ করা লাগবে না, পানির উপর দিয়ে বাসবে গাড়ি। ওরা আরিফের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। ভালোই তো রসিক লোকটা, শুধু পদ্ম কোনো প্রতিক্রিয়া দেখায় না। শরীরটা ভীষণ দুর্বল লাগছে তার, মাথাটাও ভীষণ ধরেছে। আরিফ সাহেব, অনেকক্ষণ পর পদ্মের গলা শুনে একটু ভালো লাগে আরিফের। হ্যাঁ পদ্ম, বলো। আর কত সময় লাগবে পৌঁছাতে? এই তো প্রায় চলে এসেছি। তোমার কি শরীর খারাপ লাগছে? না না, আমি ঠিক আছি। শোনো, মামার জন্য একদম দুশ্চিন্তা করো না তোমরা। আমার একজন বন্ধু আছে কার্ডিও স্পেশালিস্ট, আমি একবার বললে ও মামার সব রকম ট্রিটমেন্ট সুন্দর মতো করে দিবে। তোমাদের সব দুশ্চিন্তা আমার। ওদের চোখের পানি চলে আসলো আরিফের কথা শুনে। কুহু অবাক হয়ে লক্ষ্য করলো এই মানুষটাকে। তার এত ভালো লাগছে এখন, সে মনে মনে দোয়া করলে এই মানুষটার সাথে যেন তার আবার বিয়ে হয়। মোজাম্মেলকে ওয়ার্ডে সিট দেওয়া হয়েছে। তার অবস্থা খুব একটা ভালো না। সময় মতো হাসপাতালে না আনতে পারলে অনেক খারাপ কিছু ঘটে যেতে পারত। ছোটখাটো একটা অ্যাটাক হয়েছে তার। পদ্মকে দেখে তার মামি আর মা ছুটে এসে জড়িয়ে ধরে তাকে। পুষ্প, কুহু আর মাহিও কান্নাকাটি করে মোজাম্মেলকে দেখে। দূর থেকে তাদের দেখে খুব কষ্ট হয় আরিফের। সরকারি হাসপাতালের ওয়ার্ডে আরিফের কখনো আশা লাগেনি। পরিবেশটা খুব একটা ভালো না। আরিফ মনে মনে ঠিক করে মোজাম্মেলকে প্রাইভেট হসপিটালে ভর্তি করবে সে। খরচ যা লাগে সেই দিবে। হঠাৎ সে তারা চোখ যায় দূরে আরিফের দিকে। অবাক হয়ে যায় সে আরিফকে দেখে। ছুটে আসে আরিফের কাছে। বাবা, তুমি এখানে? জি খালাম্মা, আসলে পদ্ম আপনাদের কাউকে ফোনে না পেয়ে মামার জন্য খুব দুশ্চিন্তা করছিল। এদিকে নিবিড়ও বাড়িতে নেই। একা একা 4টা মেয়ে মানুষ এত দূর আসতে ভয় পাচ্ছিল, তাই আমাকে ফোন করেছিল। আমি ওদের এখানে নিয়ে আসলাম। জোহরা ততক্ষণে এখানে এসে দাঁড়িয়েছে। বাবা, তোমার উপকার আমরা কোনোদিনও ভুলবো না। আসলে পদ্মের মামাকে নিয়ে আমরা এতই দৌড়াদৌড়ির উপর ছিলাম যে কখন ফোন এসেছে আমরা টেরও পাইনি। আমাদের আগে জানিয়ে দেওয়া উচিত ছিল ওদের। কিন্তু হার্ট অ্যাটাকের কথা শুনে আমাদের আর কোনো দিকে কোনো খেয়াল ছিল না। না না মামি, কোনো সমস্যা নেই। বলেছিলাম যে মামাকে কি আপনারা এখানে ট্রিটমেন্ট করাবেন ঠিক করেছেন? জোহরা আর সেতারা পরস্পরের মুখ চাওয়াচাই করে। সেতারা আস্তে আস্তে করে বলল, বাবা, তুমি আমাদের পরিবারের একজন হতে চলেছ। তোমার সামনে আর লুকিয়ে কি হবে? আমাদের যা সামর্থ্য এর থেকে ভালো কোথাও আমাদের চিকিৎসা করানোর মতো অবস্থা নেই। জোহরা সেতারাকে আস্তে করে খোঁচা দিয়ে চুপ করতে ইশারা করলো। নতুন জামাই হতে যাচ্ছে, তাকে এত কথা জানানোর কি দরকার? জোহরা সামান্য হেসে দিয়ে বলল, কোনো অসুবিধা নেই বাবা, এখানে খুব ভালো ভালো ডাক্তার এসে দেখে যান। আর ইন্টারনেট ডাক্তারগুলোও ভালো, একটু পরপর এসে সবার খোঁজ খবর নিয়ে যায়। এখানে চিকিৎসা ভালোই হবে। আর একটু ইস্তস্ত করে বলল, হয়তো চিকিৎসা ভালো হবে মামি, কিন্তু পরিবেশটা তেমন ভালো নয়। আমাদের মতো মধ্যবিত্তদের কাছে এসব সহনীয় বাবা, তুমি এত দুশ্চিন্তা করো না। মানে, বলছিলাম আমি তো আপনাদের ছেলের মতোই। কিছুক্ষণ আগে আপনারা বললেন আমি আপনাদের পরিবারের সদস্য হতে যাচ্ছি। আমি যদি আপনাদের কাছে একটা আবদার করি, আপনারা কি পেলে দিবেন? পদ্মরা 4 বোন তখন মোজাম্মেলের কাছে বসে আছে। আর আরিফ, জোহরা সেতারার সাথে কথা বলছে একটু দূরে এসে। সেতারা অবাক হয়ে বলল, কি আবদার বাবা? তুমি আবদার করবে আর আমরা রাখবো না, তা কি করে হয়? আসলে আমি মামাকে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করাতে চাচ্ছি। ওখানে আমার একজন বন্ধু আছে, কার্ডিও স্পেশালিস্ট। ওর সাথে আমি কথা বলে নিব। ও মামা চিকিৎসার কোনো ত্রুটি রাখবে না। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল জোহরা আর সেতারার। জোহরা বলল, সে কি কথা বাবা, প্রাইভেট হসপিটাল? জি, ওখানে পার্সোনাল কেবিন নিয়েও থাকতে পারবেন আপনারা। মামা শরীরের যে অবস্থা, সুস্থ হয়ে বাড়ি যেতেও কম করে হলেও 2 সপ্তাহ লাগবে। নিশ্চয় সারাদিন সারা রাত আপনাদের কাউকে না কাউকে মামার সাথে থাকতে হবে। এখানে তো রোগীর বেড বাদে এক্সট্রা কোনো বেডও নেই। ওই হাসপাতালে পার্সোনাল কেবিন নিলে ভিজিটরদের আলাদা বেড থাকবে। খাবারের চিন্তাও করা লাগবে না, ওখান থেকে সবই ব্যবস্থা করা হবে।
আর চিকিৎসার কোনো ত্রুটি তো হবেই না, যেহেতু আমার বন্ধু আছে ওখানে। আপনারা অনুমতি দিলে আমি সব ব্যবস্থা করি। তারা ডোক চেপে বলল, আরে বাবা, আমাদের অবস্থা তো কিছুটা জানোই তুমি। প্রাইভেট হসপিটালে কেবিন নিয়ে থাকতে তো অনেক খরচ। দিনেই শুনেছি ওখানে 5,000 টাকার মতো লাগে। এছাড়াও ওষুধের খরচ আছে। আমাদের পক্ষে আসলে। জোহরা সাথে সাথে বলল, আর তাছাড়া তুমি একদম চিন্তা করো না, আমাদের কোনো সমস্যাই হবে না। আমি রাতে তোমার মামার সাথে থাকবো, আর আপা দিনে থাকবে। বেডের পাশে সামান্য জায়গা আছে, ওখানে একটা মাদুর পেতে থাকতে পারবো আমরা। অল্প কয়েকদিনেরই তো ব্যাপার, তুমি এত চিন্তা করো না। আরিফ স্মিত হেসে বলে, খরচ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আমি যখন দায়িত্ব নিচ্ছি, খরচের চিন্তাও আমার। সেতারা জোহরার চোখ কপালে উঠল। সেতারা সাথে সাথে মাথা নেড়ে বলল, কি কি বলছো বাবা? সিসি, তা কিভাবে সম্ভব? আপনারা কিন্তু বলেছেন আমার আবদার আপনারা ফেলবেন না। আমি আপনাদের ছেলের মতোই। জোহরা প্রতিবাদ করে বলল, না তা হয় না। তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি এমনিতে অনেক করেছ, মেয়েগুলোর পাশে দাঁড়িয়ে তাদের সাহস দিয়েছ। কিন্তু এই আবদার তুমি করো না বাবা, আমরা রাখতে পারবো না। কিন্তু মামি, কোনো কিন্তু নয়। আরে, তুমি অনেক ভালো একজন মানুষ। তোমার এই মহানুভবতার কথা আমরা কোনো দিনও বলতে পারবো না। তুমি আমাদের বিপদের সময় এটুকু কথা বলে যে আমাদেরকে সাহস দিয়েছ, আমরা তা বলতে পারবো না। আসলে অনেক ভাগ্য করে আমাদের মেয়ের জন্য তোমার মতো একজনকে আমরা পেয়েছি। কিন্তু আমাদেরকে ক্ষমা করো বাবা, এই আবদার আমরা রাখতে পারবো না। আরেফ কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে এই পরিবারটাকে ভালোবেসে ফেলেছে, কারণ সে পদ্মকে ভীষণ ভালোবেসে ফেলেছে। তাই পদ্মের সাথে জড়িত সবকিছুও ভালোবাসে। সে পদ্মকে খুশি দেখতে চায় শুধু। মামা দ্রুত সুস্থ হয়ে গেলে পদ্ম খুশি থাকবে, সেজন্যই তো মোজাম্মেলের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা করতে চেয়েছিল। কিন্তু এই পরিবারের প্রত্যেকটার মধ্যে আত্মসম্মানবোধ একদমই প্রবল। একদমই লোভ নেই তাদের কারো। আর এই গুণটাই এই পরিবারটিকে সবার থেকে আলাদা করে রেখেছে। করিডোরে দাঁড়িয়ে আছে পদ্ম আর আরিফ। আরিফ হাসপাতালের ক্যান্টিন থেকে এক গাদা খাবার কিনে এনেছে ওদের জন্য। ওরা সবাই দুই বেলা খেয়েও শেষ করতে পারবে না, এত খাবার। খাবারগুলো পদ্মের হাতে ধরিয়ে দিয়ে বলে, খাওয়া দাওয়া বন্ধ করবে না একদম। তোমরা অসুস্থ হয়ে পড়লে মামাকে কে দেখবে? পদ্ম আস্তে করে বলে, এখনই চলে যাবেন? রাত তো অনেক হলো পদ্ম, তোমরা কি এখানেই থাকবে? মার বোনেরা চলে যাবে, আমি আর মামি থাকবো। সে কি পদ্ম, এখানেতে একজনেরই ঠিক মতো থাকার জায়গা নেই, দুজন কিভাবে থাকবে? না, কোনো সমস্যা নেই আরিফ সাহেব, একটা রাত না হয় না ঘুমিয়ে কাটিয়ে দিব। মামা আমাদের জন্য যা করেছেন, 1000টা রাত তার জন্য কাটিয়ে দিলেও সে ঋণ শোধ হবে না। তাহলে আমিও বরং থাকি। আমি করিডোরের মেঝেতেই বসে থাকবো সারা রাত। তোমাদের কোনো সমস্যা হলে তো আমাকে জানাতে পারবে। আরিফের কথা শুনে পদ্ম হেসে দেয়। অনেকক্ষণ পর পদ্মকে হাসতে দেখলো আরিফ। তার মনটা জড়িয়ে গেল তা দেখে। আপনি আসলে পাগল আরিফ সাহেব, অনেক রাত হলো। জান এখন। খালাম্মা, তোমার বোনদের আমি গাড়িতে করে নিয়ে যাই। এত রাতে মেয়েদের নিয়ে উনি কিভাবে ফিরবেন? সমস্যা নেই, মা চলে যেতে পারবে ওদেরকে নিয়ে। দুজন বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ আরিফ পকেট থেকে বেশ কিছু টাকা বের করে পদ্মের দিকে বাড়িয়ে দেয়। টাকাটা রাখো পদ্ম। পদ্ম অবাক হয়ে যায়। কিসের টাকা আরিফ সাহেব? প্লিজ, তুমি না করো না। আমি জানি তুমি নিতে চাইবে না, কিন্তু নিলে আমার খুব ভালো লাগবে। কিন্তু বলবেন তো কিসের টাকা? কত কিছুর জন্যই তো টাকা দরকার হবে এখন। এটা তুমি তোমার কাছে রাখো, তোমাদের উপকারেই আসবে। পদ্ম হঠাৎ একটু রেগে যায়। কোনো দরকার নেই আরিফ সাহেব, আমার বেতনের টাকা আছে। মা মামির কাছে জমানো টাকাও আছে কিছু। আপনি আজ মিথ্যে বলে আমাকে এতগুলো শাড়ি কিনে দিয়েছেন। আমি ওটা একদমই ভালোভাবে নেইনি। এখনো আমাদের বিয়ে হয়নি, তাই এটা আমাদের জন্য কিছুটা অসম্মানেরই আরিফ সাহেব। আমি জানি আপনি হয়তো আমাদের ভালোর জন্য এসব করছেন, কিন্তু বিশ্বাস করুন, আমাদের এথিক্স এটা নয়। আমাদের মামা ছোট থেকে আমাদেরকে শিখিয়েছে কিভাবে অল্পের মধ্যে সন্তুষ্ট থাকতে হয়। অন্যর কিছুতে আমাদের কোনোদিনও কোনো কিছুতে লোভ হয় না। আপনি টাকাটা রেখে দিন আপনার কাছে। আমাদের যদি কখনো দরকার হয় আমি চেয়ে নিব। আরে পিতস্ত পদ্ম, আমি তোমাদের অসম্মান করতে চাইনি। যদি তেমনটা ভেবে থাকো আমাকে ক্ষমা করে দিও। আসছি। এই বলে আরিফ আর এক মুহূর্ত দাঁড়ায় না, মাথা নিচু করে ওখান থেকে চলে আসে। তাকে যতক্ষণ দেখা যায় পদ্ম এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সে কি একটু বেশি কঠোরভাবে কথা বলে ফেললো আরিফের সাথে? এতটা কঠোর না হলে তো চলতো কি তার। কিন্তু সে কি করবে? কারো কাছ থেকে তার কিছু নিতে খুবই খারাপ লাগে, নিজেকে ছোট মনে হয়। কিন্তু তারপরও পদ্মের এভাবে বলা উচিত হয়নি আরিফকে। পদ্মের কেমন কান্না পেয়ে যায়। আরিফের কাছে ক্ষমা চাইতে হবে তাকে। সে একবার ভাবে ফোন করে ক্ষমা চাইবে, কিন্তু পরক্ষণেই নিজের চিন্তা পাল্টায় সে।
আরিফ যেমন ভদ্র তেমন জেদি। সে যে রাগ করেছে পদ্মের কথায় পদ্ম তা নিশ্চিত। এভাবে ফোনে তাকে কোনোভাবে ক্ষমা চাওয়া যাবে না। তাই পদ্ম ঠিক করলে একটু অন্যভাবে তার কাছে ক্ষমা চাইবে। পদ্ম নিশ্চিত আরিফ কোনোভাবে আর রাগ করে থাকতে পারবে না তার উপর। এরপর পার হয়ে গেছে ৩ দিন। মোজাম্মেলের শরীর এখন কিছুটা সুস্থ। আরিফ রোজ একবার এসে খোঁজ নিয়ে যায় মোজাম্মেলের। অনেক রকম ফলমূল, হরলিক্স হাতে থাকবেই তার রোজ। মোজাম্মেল এত খেয়ে পারে না, আরিফকে আনতে নিষেধ করে। তাও সে কোনো কথা শুনবে না। আনবেই। না পেরে মোজাম্মেল পাশের বেডে রুগীদের দিয়ে দেয়। কিন্তু আরিফের ব্যবহারে মোজাম্মেল মুগ্ধ। প্রথম দিন দেখে আরিফকে তার ভালো লাগেনি। এটা ভেবে নিজেই ভীষণ লজ্জা পায় সে এখন। এমন খাঁটি সোনার ছেলের আজকাল খুব একটা দেখাই যায় না। তার পদ্মের কপালটা এত ভালো হবে ভেবে তার অসুখ অর্ধেক সেরে যাচ্ছে। কিন্তু গাড়ির কথাটা মাথায় এলেই আবার মুষড়ে পড়ে সে। সে একবার ভেবেছিল আরিফকে তার বাবার বলা কথাটা বলে দিবে, কিন্তু পরক্ষণেই সিদ্ধান্ত পাল্টায়। বিয়ের আগে কোনো রকম ঝামেলা সে চায় না। যদি সব জানাজানি হয়ে গেলে সোবহান সাহেব রেগে যান। এরপর পদ্মকেও বাড়ি নিয়ে অপদস্থ করেন। ৭ পাঁচ ভেবে মোজাম্মেল চেপে যান কথাটা আরিফের কাছ থেকে। তবে এই কয়েকদিনের সবচেয়ে খারাপ ব্যাপার যেটা হয়েছে তা হলো আরিফ পদ্মকে একটু এড়িয়ে চলছে। পদ্ম ফোন দিলে ধরছে না। পদ্মের যখন স্কুলের সময় থাকে তখনই সে মোজাম্মেলকে দেখতে আসছে, যাতে পদ্মের সাথে তার দেখা না হয়। কদাচিৎ দেখা হয়ে গেলেও সেভাবে কথা বলছে না সে। তার রাগ শুধু একটাই, আজ বাদে কাল পদ্ম তার বউ হবে। তবু এত অনীহা কেন তার আরিফের টাকা নিতে? এখনো কেন তাকে আপন করতে পারছে না সে? এতটাই আত্মসম্মান বোধ তার যে হবু স্বামীর কাছ থেকে কিছু নেওয়া যাবে না? সে তো শুধু তাদের বিপদে একটু পাশেই থাকতে চেয়েছিল। আর তো তেমন কিছু না। পদ্মের মন আর মানছে না। সে যে কখন আরিফকে এত ভালোবেসে ফেলেছে সে যেন নিজেই জানে না। ভালোবাসার মানুষটা যখন এড়িয়ে যায়, ইচ্ছে করে কথা না বলে পাশ কাটিয়ে চলে যায়, তখন তার চেয়ে বেশি কষ্টের আর কিছুই হয় না। এতদিন তার মামা অসুস্থ ছিল আর কিছু ভাবতে পারেনি। কিন্তু মামা এখন একটু সুস্থ হওয়ায় পদ্ম ঠিক করলো আর না। যেভাবেই হোক পরিস্থিতি তাকে স্বাভাবিক করতেই হবে। পদ্ম জানে আরিফ কোনো সময়ে হসপিটালে যায়। সে যখন স্কুলে ক্লাস নিতে যায় তখনই আরিফ মোজাম্মেলকে দেখতে আসে। পদ্ম স্কুল থেকে একদিন ছুটি নেয়। এর আগে কখনোই সে স্কুল কামাই করেনি। তাই ছুটি পেতে তার কোনো সমস্যাও হলো না। আগের রাতে পদ্ম মনে মনে বলে, খুব ভাব আপনার তাই না আরিফ সাহেব? দেখি কালকে কোথায় যায় আপনার এত ভাব। এই বলে নিজের অজান্তেই হেসে দেয় সে। আবার কাল কি হতে যাচ্ছে ভেবে নিজেই একটু লজ্জা পেয়ে যায়। খুব ভোরবেলা সেদিন উঠল পদ্ম। উঠল বললেও ভুল হবে, কারণ রাতে তার ভালো করে ঘুমই হয়নি। কেমন যেন অস্থির লেগেছে সারাটা রাত। কখন সকাল হবে আর কখন তাদের এই নিষ্ঠুর দূরত্ব কেটে যাবে সেই উত্তেজনায়। মাঝরাতের দিকে চোখটা একটু লেগে আসছিল তার। ভোর হতে না হতে ঘুম ভেঙে যায়। কয়েকবার বিছানায় মোড়ামুড়ি করে উঠে পড়ে সে। অন্যদিন সেতারা তার মামার জন্য রান্না করে নিয়ে যায় হসপিটালে। সে দিনের বেলা কাটায় সেখানে। সে গেলে জোহরা ফিরে আসে। আজ পদ্ম ঠিক করে রান্নাটা সেই করবে। অন্য একটা কারণও আছে। এখনো পর্যন্ত আরিফ তার হাতের রান্না খায়নি। সে ঠিক করে মামার জন্য আলাদা রান্নার সাথে আরিফের জন্য কিছু একটা রেঁধে নিয়ে যাবে। প্রথমে সে মোজাম্মেলের জন্য পেঁপের একটা পাতলা ঝোল রান্না করে ফেলে। এমন সহজপাচ্য খাবার ছাড়া তাকে আর কিছুই দেওয়া ডাক্তারের নিষেধ। এরপর অনেক ভেবে আরিফের জন্য সে একটু খিচুড়ি চড়িয়ে দেয় চুলায়। রান্নাঘরের খুটখাট আওয়াজ শুনে সে তারা উঠে গেছে ততক্ষণে। মেয়েটাকে এত সকালবেলা রান্না করে দেখে যেন ভূত দেখার মতো চমকে ওঠে সে। পদ্ম, তুই এখানে? পদ্ম মায়ের দিকে ফিরে আমতা আমতা করতে থাকে। মেয়েকে দেখে একটু ভয় পেয়ে যায় সে তারা। কেমন যেন উস্কো খুস্কো লাগছে মেয়েটাকে। চোখ লাল, চুলগুলো উঠছে বাতাসে। দেখে বোঝা যাচ্ছে রাতে ভালো করে ঘুম হয়নি। সে ছুটে এসে মেয়ের কপালে হাত রাখে। তোকে এমন দেখাচ্ছে কেন রে মা? শরীর খারাপ করছে? পদ্ম কাঁপা কাঁপা গলায় বলল, কই না তো মা, আমি ঠিক আছি। না, তুই ঠিক নেই। রাতে ঘুম হয়নি, তোকে দেখেই বোঝা যাচ্ছে। কি হয়েছে আমাকে সত্যি করে বল। আরিফের সাথে কিছু হয়েছে? পদ্ম চমকে ওঠে মায়ের কথা শুনে। তাড়াতাড়ি করে বলে, না তো মা, ওনার সাথে আমার কি হবে? সে তারা এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মায়ের সে কখনো ফাঁকি দেওয়া যায় না পদ্ম। মায়েরা সব কিছু বোঝে। এখন তুই এসব বুঝবি না। যখন মা হবি তখন বুঝতে পারবি। পদ্মের হঠাৎ অনেক কান্না পেয়ে যায়। সে মাকে জড়িয়ে ধরে শক্ত করে। তারপর জ্বর করে কেঁদে দেয় নিঃশব্দে। সে তারা হতবিহ্বল হয়ে যায় মেয়ের কান্না দেখে। তার শান্ত মেয়েটার মনের মধ্যে কি এমন কষ্ট যা সে জানে না। মেয়েকে সামনে টেনে এনে মুখটা দু হাতে উপরে তুলে ধরে। চোখ দিয়ে এখনো পানি পড়েই যাচ্ছে সমান তালে। কি হয়েছে রে মা তোর? আরিফ কি তোকে কিছু বলেছে? ঝগড়া করেছে তোর সাথে? পদ্ম না সূচক মাথা নাড়ে। তাহলে কাঁদছিস কেন তুই? পদ্ম আবার মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি ওনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি।
ওনার দেওয়া বিন্দুমাত্র অবহেলা আমার সহ্য হচ্ছে না। সেতারা সারা শরীর জুড়ে একটা সুখের শীতল পরশ নেমে যায়। সেও শক্ত করে মেয়েকে জড়িয়ে ধরে। তার নিজেরও কান্না পেয়ে যাচ্ছে। আরিফও তোকে অনেক ভালোবাসে পদ্মমা। পদ্ম মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি সত্যি বলছো মা? হ্যাঁ, সত্যি বলছি। আমি তো মা, আমার কথায় বিশ্বাস কর। ও চোখে আমি তোর জন্য এক সমুদ্র ভালোবাসা দেখেছি। এই ভালোবাসা সোনি, পান্না, কোহিনূর পাথরের থেকেও অনেক অনেক বেশি দামি। এই দামি জিনিস কখনো পায়ে ফেলে নষ্ট করিস না, মাথায় তুলে রাখিস। পদ্মের মনটা অসম্ভব ভালো হতে শুরু করেছে। বাহিরে তখন ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। সারা আকাশ কালো করে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। ময়ূরের মতো পেখম তুলে নাচতে ইচ্ছে করছে তার। নিজের ভাবনায় নিজে লজ্জা পেয়ে যায়। ভাগ্যিস মনের ভাবনা আর কেউ দেখতে পারে না। তাহলে যে কি হতো। আজ আর স্কুলে যাওয়া লাগবে না তোর পদ্ম। ঘুম হয়নি রাতে, খেয়ে একটু ঘুমিয়ে নে। বিকেলে মামাকে দেখতে যাস। পদ্ম একটু ইতস্ত করে বলল, মা আজ স্কুল যাব না, ছুটি নিয়েছি। সে তারা অবাক হয়ে মেয়ের দিকে তাকায়। মেয়ে সচরাচর ছুটি নেয় না। তাও ও ব্যাপারে কিছু না বলে একটু হেসে বলে, তাহলে যা, এখন ঘুমা। মা, কি হয়েছে? আমি হাসপাতালে যাব মামাকে দেখতে। মামার জন্য রান্না করেছি। নিজের হাতে খাইয়ে দিয়ে আসবো মামাকে। সে তারা মুখ টিপে টিপে হাসে। বলল, আর তোর আরিফ সাহেবের জন্য কি রেখেছিস? পদ্ম একটু অন্যমনস্ক ছিল। মুখ ফসকে বলেই ফেলল, খিচুড়ি করেছি মা। ঘরে কি বেগুন আছে? বেগুন বেজে নিয়ে যাব সাথে। হঠাৎ স্তম্ভিত ফিরে পেতে পদ্ম জিভ কামড়ে ধরে। মায়ের কাছে ধরা পড়ে গেল বুঝি সে। সে তারা হাসছে তখন মিটমিট করে। পদ্ম কিছু না বলে ছুটে সেখান থেকে পালিয়ে যায়। সেদিকে তাকিয়ে সে তারা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ছোট থেকে যে অবহেলা তুই পেয়েছিস তোর বাবার কাছে, তার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসা যেন তুই পাস মা আমার। ভালোবাসায় মরিয়ে থাক যেন তুই সারা জীবন। অনেক সুখী হ তুই, অনেক। দুই ফোঁটা চোখের পানি মুছে নিয়ে নিজের কাজে চলে যায় সে তারা। সকাল ৯টার দিকে আরিফ আসে মোজাম্মেলকে দেখতে। সে সাধারণত ৯টার দিকে আসে। এরপর ১ ঘন্টা বসে ১০টার দিকে সে নিজের কাজে চলে যায়। আজও তার হাতে একগাদা খাবার। মোজাম্মেল এখন একটু উঠে বসতে পারে। আরিফ তার কাছে এসে বসে তার হাত ধরে বলল, মামা, আজকে কেমন আছেন? কোনো সমস্যা নেই তো? আমি ভালো আছি বাবা, অনেক ভালো আছি। তোমার মতো একটা ছেলে পেয়েছি, ভালো না থেকে কি পারি? তোমরা এই কয়টা সন্তানই তো আমার ভালো থাকার একটা ওষুধ। এখান থেকে রিলিজ দিলে আপনাকে আমি আমার বন্ধুর কাছে নিয়ে যাব। একটা চেক আপ করানো হবে ওখানে। আমি ভালো আছি বাবা, তুমি দুশ্চিন্তা করো না। আমি বুঝবো সেটা। রোজ রোজ এত খাবার কেন নিয়ে আসো তুমি আরিফ বাবা? আমি তো এত খেতে পারি না। বেশি করে খেতে হবে কিন্তু এখন আপনাকে। অনেক ওষুধ খাচ্ছেন, শরীরটাও দুর্বল। খাওয়া দাওয়া না করলে শক্তি পাবেন কিভাবে? এই বলে আরিফ নিজেই কমলা লেবু ছিলে দিতে শুরু করলো। মোজাম্মেল অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। মাত্র কয়েকদিনের মধ্যে কত আপন করে নিয়েছে তাদেরকে। নিশ্চয় তার মায়ের শিক্ষা অনেক ভালো। ৩০টা শাড়ির মধ্যে সবচেয়ে বেশি আরিফের যেটা পছন্দ হয়েছিল শাড়িটাই বের করে। আরিফ বরাবর শাড়িটার উপর হাত বোলাচ্ছিল। অফ হোয়াইটের জমিনের মধ্যে একই রঙের সুতার কাজ করা, পাটায় লাল আর সোনালী সুতা দিয়ে সুন্দর করে কাজ করা। শাড়িটা বের করে সাথে কিছুক্ষণ পদ্ম ওটাতে মুখের সাথে চেপে ধরে রাখে। এই শাড়িতে আরিফের স্পর্শ আছে। লাল মুখমণ্ডলের একটা ব্লাউজের সাথে শাড়িটা পরে সে। ব্লাউজটাও কুহুর কলেজে প্রোগ্রামে পড়ার জন্য কিনেছিল সে। তার কাছ থেকে চেয়ে এনেছে সে। কুহু ভীষণ অবাক হলেও প্রকাশ করে না। এসব ফ্রেন্সি জিনিস পদ্ম কখনোই পরে না। তার কাছে ছিলও না এমন কিছু। ম্যাচিং চুড়িও পরে নেয়। সে ২ হাত ভরে। সদ্য গোসল করায় চুল ভেজা তার। টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। ভেজা চুল আর বাঁধলো না পদ্ম। ছাড়াই থাকলো। সে টিপ পরে না। পুষ্প টিপ পরতে পছন্দ করে। কি মনে করে যেন পুষ্পর ঘর থেকে একটা ছোট লাল টিপ নিয়ে আসে সে। ভীষণ লজ্জা করছিল তার টিপ পরতে। তাও মন চাইলে পরতে। গাঢ় লাল খয়েরি লিপস্টিক ঠোঁটে দিতেই তার রূপ যেন আরো ঠিকরে বেরোতে লাগলো। একজোড়া ছোট্ট লাল পাথরের কানে দুলও পরে নিল। সাজের পর আয়নায় নিজেকে দেখে নিজেই থমকে যায়। নিজের উপরে নিজেরই রাগ হলো। কেন যে এতদিন সাজেনি সে? সে ঠিক করে আরিফের সাথে যদি তার বিয়ে হয়, বিয়ের পরদিন থেকেই সে সাজবে। অনেক সাজবে। অল্প অল্প করে সাজগোছের জিনিস কিনবে সে। এসব ভাবনা চিন্তায় নিজের কেমন কেঁপে ওঠে সে। দুহাত দিয়ে মুখ ঢেকে দাঁড়ায়। তার তো ভীষণ লজ্জা করছে। কিভাবে দাঁড়াবে সে আরিফের সামনে? আয়নার দিকে আবারও তাকিয়ে মিটমিট করে হেসে আস্তে আস্তে পদ্ম বলল, আরিফ সাহেব, কিভাবে আর রাগ করে থাকেন আপনি? আমিও দেখি। পদ্ম একটা টিফিন বক্সে মামার খাবারটা তুলে নেয়। আর একটা বক্সে আরিফের জন্য করা খিচুড়ি আর বেগুন ভাজি। বাহিরে এখনো বৃষ্টি পড়ছে, তবে কম।
বাড়ি থেকে বের হওয়ার সময় হা করে কুহু, পুষ্প আর মাহি দেখছিল তাদের আপাকে। কুহু তো বলেই বসলো, আপা তুমি কি সত্যি ফুফুর মেয়ে, নাকি ফুফু কোনো পরীর কাছ থেকে তোমাকে দত্তক এনেছিল তার বাচ্চাকে? কুহুর কথায় পদ্ম পিক করে হেসে দেয়। বড্ড মায়া মায়া করে কথা বলে মেয়েটা। পুষ্প তখনও আপাকে দেখিয়ে চলছে। পুষ্প, কুহু আর মাহি ওরা তিনজনে ছোট থেকে সাজগোজ করতে পছন্দ করে, কিন্তু আপাকে কোনোদিনও জোর করেও সাজাতে পারেনি তারা। আজ নিজে থেকে আপাকে সাজতে দেখে মনটা এত ভালো হয়ে যায় তার। সে কখনো পরী দেখেনি। শুনেছি তারা নাকি খুব রূপবতী হয়। দেখলে নিশ্চয় বলতে পারতো সে পরীকে। ওগো পরী, তোমার সৌন্দর্য আমার আপার কাছে কিচ্ছু না। সে তারা ওদেরকে ধমকে বলে উঠল, এই তোরা ওকে দেরি করিয়ে দিস না তো। যা পদ্মমা, তুই বেরিয়ে পড়। আবার বৃষ্টি নামবে একটু পর। তার আগে রওনা দে, আমি একটু পরেই আসছি। পদ্ম সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আজ সে একাই যাবে। বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিল সে। অদ্ভুত একটা আনন্দ হচ্ছে। সুখে তার যেন শরীরটা কেঁপে কেঁপে উঠছে বারংবার। সে জানে না এই সুখের উৎস কোথায়, শুধু জানে এই সুখটুকু পেতে সে সারা জীবন উৎসর্গ করে দিতে পারে। আজ 10টা বেজে গেলেও আরিফের কোনো যেন কিছু উঠতে ইচ্ছে করছিল না। বাহিরে অল্প বৃষ্টি। তার মন বলছে আজ পদ্মের সাথে দেখা হবে তার। এটা মনে হওয়ার কোনো কারণও নেই, কারণ পদ্মের স্কুল থাকে এই সময়ে। সে কখনো স্কুল কামাইও করে না, এটাও সে জানে। তবুও তার অবচেতন মন তাকে বারবার বলছে, আরিফ আর একটু থাক এখানে। তোর রানী আসছে। তোর কালবৈশাখী জ্বর ওঠা তোলপাড় করা হৃদয়কে শান্ত করে দিতে সে আসছে। জোহরা একটু অবাক হয়ে বলল, আরে বাবা, তুমি কি কিছু নিয়ে দুশ্চিন্তা করছো? না না, না তো মামি, কোনো কিছু না। একটু আমতা আমতা করে বলল আরিফ। না এমনিতেই, তুমি একটু আনমনে আছো তো, তাই বললাম। বাহিরে বৃষ্টি হচ্ছে তো, না হলে বেরিয়ে যেতাম। একটা কাজও আছে, তাই যেতে পারছি না। কেমন যেন এলোমেলো শোনালো আরিফের কথাগুলো। বৃষ্টি আহামরি এমন কিছু বেশি না, গাড়িও আছে তার সাথে। তাও জোহরা আর কিছুই বলল না। না হলে আবার ভাববে আরিফ এখানে বসুক, তা হয়তো তারা চাচ্ছে না। জোহরা আর কিছু না বলে চুপ করে বসে থাকলো। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আরিফ বুঝলো তার অবচেতন মন এতক্ষণ তাকে মিথ্যে আশা দিয়েছে। পদ্ম আসবে না। তবে কি সে পদ্মর স্কুলে গিয়ে দেখা করে আসবে? এই দূরত্ব তারও আর সহ্য হচ্ছে না। আরিফ উঠে দাঁড়ালো। ঘড়িতে তখন 11টা বাজে। মামা, আজ তাহলে আসি, আগামীকাল আবার আসবো। এসো বাবা, তোমরা এমন পরিবেশে খুব একটা আসো না। আমার জন্য রোজ রোজ আসছো। আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। আরিফ মোজাম্মেলের হাত চেপে ধরে বলল, এভাবে বলবেন না মামা, আজ আমি আসছি। আরিফ ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। আরিফ আনমনে সিঁড়ি দিয়ে নামছিল। তার খুব ইচ্ছে করছে পদ্মকে একটা নজর দেখতে। যাই হয়ে যাক, আজ সে পদ্মের স্কুলে যাবে ছুটির সময়। হঠাৎ দূর থেকে একটা পরী আসতে দেখে আরিফের হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল কয়েক সেকেন্ড। সে যেন শ্বাস নিতেই ভুলে গেছে। সে নিশ্চিত সে ভুল দেখছে। প্রথম কারণ এ সময় পদ্মের স্কুলে থাকার কথা। দ্বিতীয় কারণ পদ্ম এত সাজে না। সে চোখ কষলে আবার তাকায়। না, সে তো ভুল দেখছে না। এই তো পদ্ম। এই তো তাকে জাদু করা দেবী, তার মনের গহীন রাজ্যের রানী। আরিফের হাঁটু কাঁপে। এই প্রথম কোনো মেয়ের জন্য এত আবেগ কাজ করছে তার। চাইলেও নিজেকে শান্ত করতে পারছে না সে। পদ্ম অনেক আগে রওনা দিয়েছিল। বৃষ্টির দিনে রিক্সা পেতে দেরি হয়, আসতে দেরি হয়ে গেল তার। মনটা ভীষণ উতলা হয়ে উঠেছে তার। নিশ্চয় আরিফ সাহেব অনেক আগেই চলে গেছেন। নিজের উপর এত রাগ হয় তার। কেন যে এত সাজতে গেল, শুধু শুধু দেরি হয়ে গেল। হুড়মুড় করে ছুটছে সে। হাতে দুইটা টিফিন বক্স, শাড়ির কুচি এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। রাগে দুঃখে কষ্ট সে কান্না পেয়ে গেল। আসমকে সিঁড়ির কোড়ায় শাড়ির কুচিতে বেঁধে পড়ে যেতে গেলেই একজোড়া বলিষ্ঠ হাত তাকে টেনে ধরে। পদ্ম ভয়ে চোখ বন্ধ করে ফেলে। থরথর করে কাঁপছে সে। পড়ে গেলে কুচি খুলে যেত। কি একটা অপদস্থ হতে হতো তখন। নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার চোট লাগাতে যাচ্ছিল সে। হঠাৎ একটা ভারী কণ্ঠস্বর শুনে থমকে যায় সে। পদ্মরানী, খুব তাড়া বুঝি আপনার? পদ্ম জট করে মাথা ঘুরিয়ে তাকায়। চোখ বড় বড় হয়ে যায় তার। আনন্দে মনটা নেচে ওঠে। কিশোরীদের মতো চিৎকার করে বলে, আপনি আপনি যান নাই এখনো? আরেক মাথা চুলকে বলল, গেলেই বুঝি ভালো হতো। পদ্মের শ্বাস পড়ছে জোরে জোরে। মনে হচ্ছে আরিফকে শক্ত করে জড়িয়ে ধরতে। পরক্ষণে নিজের ভাবনায় নিজে লজ্জা পায়। আপনি বুঝি আশা করেননি আমি এখানে থাকবো, পদ্ম ম্যাডাম? আপনিও তো আশা করেননি আমি এখন আসব। দুজন বেশ কিছু সময় চুপ থাকে। আরিফ হতবাক হয়ে শুধু পদ্মকে দেখতেই থাকে। নিজের উপর নিজেরই হিংসা হয়। এই সদ্য ফোটা ইরানি গোলাপটা বুঝি তার হতে চলেছে। কত দেরি আর। গোলাপটাকে নিজের করে পেতে তো আর দেরি সহ্য হচ্ছে না তার। কি সুন্দর লাগছে তাকে আজ। ভয়ঙ্কর সুন্দর। পদ্ম থেকে নিজের সর্বনাশ দেখতে পাচ্ছে সে।
মনে হচ্ছে হিংস্র সিংহীর মতো তাকে খুবলে খাবে ওই কাজল পরা চোখে দৃষ্টি। এত সৌন্দর্য বেশিক্ষণ সহ্য করা যায় না। আরিফ চোখ নামিয়ে নেয়। আপনি কি একটু অপেক্ষা করবেন আরিফ সাহেব? আমি মামাকে খাবারটা দিয়ে আসি। আপনার সাথে আমার কিছু কথা আছে। আরিফ নিষ্পলক তাকিয়ে আছে। পদ্ম মাথা নিচু করে বলল, আপনি ব্যস্ত থাকলে বরং থাক, অন্য একদিন বলবো। আমি আসি, তোমার জন্য অপেক্ষা করছে নিচে। পদ্ম মিষ্টি করে হেসে দেয়। আরিফ গড় লাগা চোখে সেই হাসি দেখে। পদ্ম মামাকে খাবার দিয়ে বেরিয়ে যায়। আরিফের সাথে বেরিয়ে যাওয়ার মিনিট দশেকের মাথায় সোবহান সাহেব আসে মোজাম্মেলকে দেখতে। সোবহান সাহেবকে দেখে মোজাম্মেল শোয়া থেকে উঠে বসতে চায়। আরে দেখো, কুহুন মাকে এসেছেন, জলদি করে একটা চেয়ারের ব্যবস্থা করো। ভাইজান, আপনি এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। না না, আপনি উঠবেন না, শুয়ে থাকুন, ব্যস্ত হতে হবে না। সোবহান সাহেব চারদিকে চোখ বোলালো। এরকম পরিবেশে তাদের বাড়ির কোনো সদস্য কখনোই থাকেনি। রাগে একটা নিঃশ্বাস ছাড়ে সে। আমার ছেলের কাছে শুনলাম আপনি অনেক অসুস্থ, তাই দেখা করতে এলাম। এতদিন ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি। বুঝিনি তো কত বড় বিজনেস সামলাতে হয় আমাকে। জি জি, তা তো অবশ্যই। মাঝে মাঝেই মনে হয় আপনাদের মতো একটা ছোট চাকরি করে জীবনটা চালিয়ে দিলেই ভালো হতো। একটা সাপোসা জীবনযাপন করতাম। এত টাকা পয়সার চিন্তা আর ভালো লাগে না। মোজাম্মেল আর জোহরা অবাক হয়ে তাকিয়ে থাকে সোবহান সাহেবের দিকে। তবে কি সে ইচ্ছাকৃতভাবে খোঁচা দিয়ে কথা বলছে? তাদের দারিদ্র্যকে উপহাস করছে? মোজাম্মেল ম্লান হেসে বলল, এই দুনিয়ার সবার অবস্থান তো এক না ভাইজান। সৃষ্টিকর্তা সেভাবেই আমাদেরকে পাঠিয়েছেন। আপনি এরকম ভাবে সুখী, আমরা অন্যরকম ভাবে সুখী। দুঃখ যেমন আমাদের দুজনেরই আছে, সুখও কিন্তু আমাদের দুজনেরই আছে। আমি যখন বড় গামলায় পান্তা ভাত পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে আমার 4-5 ছেলে মেয়েকে কাছে ডাকি, ওরা গোল হয়ে আমার সামনে বসে। আমি ওদের মুখে তুলে খাইয়ে দেই। আপনি বিশ্বাস করবেন না ভাইজান, ওদের মুখ দেখলে মনে হয় ওরা বুঝি পান্তা ভাত না, বেহেশতি কোনো খানা খাচ্ছে। ও নিষ্পাপ 5টা মুখ দেখে আমার আর ভাঙাচোরা ঘরে যে শান্তি পাই, অনেক কোটিপতি তাদের বিলাসবহুল বাড়িতেও এত শান্তি পায় না। সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছেন, আর কিছু চাই না আমি। সোবহান সাহেবের মুখ দেখে মনে হচ্ছে সে অনেক অপমানিত বোধ করেছেন মোজাম্মেলের কথায়। মুখ লাল হয়ে আছে তার, কপালে বিন্দু বিন্দু ঘাম। আপনাকে আমার কিছু বলার আছে মোজাম্মেল ভাই। ভাবি সাহেব যদি অনুমতি দিতেন, আমি ওনার সাথে একান্ত কিছু কথা বলতে চাই। জোহরা স্বামীর দিকে তাকিয়ে অবাক হয়। বুকটা ধক করে উঠে মোজাম্মেলের। গাড়ির বিষয়ে কিছু বলবে নাকি, নাকি এই বিয়েটাই ভেঙে দিতে চায় সে? অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে। চোখ দিয়ে ইশারা করে জোহরাকে বাহিরে যেতে বলে। জোহরা আস্তে করে উঠে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে সোবহান সাহেবকে বলে, ভাইজান, মানুষটা অসুস্থ, হার্টের সমস্যা, তাকে এমন কিছু না বলার অনুরোধ থাকলো যাতে সে কষ্ট পায়। আশা করি বুঝতে পেরেছেন। সোবহান সাহেব মুচকি হেসে বলল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। জোহরা চলে আসে সেখান থেকে। গাড়ি একটা খোলা মাঠের সামনে দাঁড় করিয়েছে আরিফ। মজা করে পদ্মের হাতের খিচুড়ি আর বেগুন ভাজা খাচ্ছে সে। ভীষণ খিদেও পেয়েছিল তার, মনে হচ্ছে যেন অমৃত কিছু খাচ্ছে। পদ্ম মায়া মায়া চোখে তাকিয়ে আছে আরিফের খাওয়ার দিকে। বিয়ের পর রোজ তাকে মজার মজার রান্না করে খাওয়াবে সে মনে মনে ঠিক করে। খুব মজা হয়েছে পদ্ম, তুমি খেয়েছো তো? আমি খেয়েছি, আপনি খান। পদ্মের ভীষণ মায়া লাগে, কেমন তাড়াহুড়ো করে খাচ্ছে। আস্তে খান আরিফ সাহেব, বিষম লাগবে তো। পদ্ম এবার বাহিরের দিকে তাকায়। জুম বৃষ্টি নেমেছে। সামান্য কিছু দূরে জিনিসও দেখা যাচ্ছে না, এত বৃষ্টি। মাঠে কোনো মানুষ নেই। বৃষ্টির জমজম শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ওর ভীষণ ইচ্ছে করছে ভিজতে। আরিফের খাওয়া শেষ ততক্ষণে। পদ্মর দিকে তাকিয়ে বলে, ভিজবে পদ্ম? পদ্ম চমকে আরিফের দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন আমার এখন ভিজতে ইচ্ছে করছে? আরিফ কিছুই বলে না, মুচকি হাসে। গাড়ি থেকে নেমে গিয়ে পদ্মের পাশের দরজাটা খুলে দেয়। ঠান্ডা লাগবে না তো আবার তোমার? না না, লাগবে না। আরিফ হাত বাড়িয়ে দেয়। পদ্ম সেদিকে একবার তাকিয়ে আরিফের হাতে হাত দিয়ে গাড়ি থেকে নামে। আরিফের স্পর্শে কেঁপে ওঠে একবারও। জম বৃষ্টির মধ্যে ওরা বিচ্ছে। পদ্মরাজ বাঁধন ভাঙা আনন্দ হচ্ছে। সব বেড়াজাল ভেঙে জীবনটা উপভোগ করতে মন চাচ্ছে ওর। পাকা মাঠে শুধু দৌড়ে যাচ্ছে ও। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে এসে বের করছে। আরিফ শুধু এক জায়গায় দাঁড়িয়ে পকেটে 2 হাত রেখে ঠোঁট কামড়ে হাসতে থাকে পদ্মকে দেখে। মনে হচ্ছে একটা বেজার চড়ে উড়েই বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ ভেজার পর পদ্ম কাঁপতে কাঁপতে আরিফের কাছে এসে বলল, ভীষণ শীত করছে। আরিফ সাহেব, চলুন ফিরে যাই। বেশ, চলো যাওয়া যাক। গাড়ির মধ্যে এসে বসেছে ওরা দুইজন। আজ ড্রাইভার আসেনি, আরিফই ড্রাইভ করছে। গাড়িতে বসতে পদ্ম কাঁপতে থাকে থরথর করে। অনেক শীত লাগছে তার। জ্বর না চলে আসে আবার। গাড়িতে রাখা একটা তোয়ালে বের করে দেয় আরিফ পদ্মকে। মাথাটা মুছে নাও পদ্ম, ঠান্ডা লেগে যাবে। পদ্ম তোয়ালাটা নিয়ে ঘষে ঘষে মাথা মুছতে থাকে। তার কাঁচের চুলিগুলো রিনঝিন শব্দে বাজতে থাকে। আরিফ হঠাৎ সেদিকে তাকে স্তব্ধ হয়ে যায়। একটা মেয়ের ভেজা চুল মোছা সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্যকে হার মানায়।
আরিফের চোখে মাদকতা। গোড় লাগাতার পদ্মের দিকে তাকিয়ে পদ্ম থমকে যায় আরিফের দিকে তাকিয়ে। কয়েকটা কাছের চুড়ির টুকরো হয়ে ভেঙে যায়। পদ্ম জানে না সে কি করছে। তার হাত পাও কাঁপছে। আরিফকে সে সরিয়ে দিতে পারছে না। কোনো এক অজানা শক্তি তাকে বাধা দিচ্ছে আরিফকে সরিয়ে দিতে। আরিফ পদ্মের তীর তীর করে কাঁপতে থাকা গোলাপি ঠোঁটটার দিকে তাকিয়ে থমকে যায়। এগিয়ে যেতে মন চায় তার সেদিকে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বেসে যায় জলপদ্ম। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চাইলে